রাত্রি 8:40 প্রায়। বিদ্যুৎ মন্ত্রী একটু আগায় আসছিল, অবশ্য নিজে নিজে আগাইতে হয়, বলছে 300 বিধিতে বিদ্যুৎ নাই। এই অবস্থায় কেউ বক্তব্য এনজয় করবে, তাও বাজেটের মতো একটা কঠিন বিষয়ে বুঝতে পারছি না। পরে অবশ্য আমার বিষয় আছে, আইন শৃঙ্খলার উপর আমাকে আক্রমণ করা হয়েছে, তো অনবরত তার কিছু কিছু জবাব দেয়া হবে। আর আমাদের এমপি জনাব শাহজাহান চৌধুরী কালকে 100 বছরের ইতিহাস বলতে বলছে, ওখানেও একটু যাব। আর বাজেট দিয়ে শুরু করি। মানে স্পিকার, বৈশ্বিক মহামারী করোনার এবং বেশ কয়েকটি যুদ্ধ, গাজা, সিরিয়া, ইউক্রেন, সব কিছুর পরে একটা ভঙ্গুর বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ আমাদেরকে 2/3 বেশি আসনে জয়ী করে এই সংসদে পাঠিয়েছে। আমরা এই পরিস্থিতিতে 3 থেকে 3.5 মাস সময় পেয়েছি এই বাজেটটা প্রস্তুত করার জন্য। শুরু হয়ে গেল ইরান ইরাক যুদ্ধ। ওই সময়ের মধ্যে যে ক্রাইসিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় নেতৃত্বে যেভাবে আমরা মোকাবেলা করেছি, দেশের মানুষের উপরে যাতে কষ্ট না হয়, কৃষকের যাতে কষ্ট না হয়, সেজন্য 14 এপ্রিল পর্যন্ত কোনো রকমের জ্বালানির দাম বৃদ্ধি করা হয় নাই। তা আমরা এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের এই বাজেটটা প্রণয়ন করছি, যখন $234 বিলিয়ন অলরেডি পাচার হয়ে গিয়েছে দেশ থেকে। আমরা এইরকম একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে আমরা বাজেট দিতে বসেছি। বিখ্যাত অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের একটা কথা আছে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েস আন্ডার স্কারসিটি। আমরা সেরকমই একটা স্কারসিটির উপরে চয়েস করছি। আমরা ফেসিবাদী আমলে দেখেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং। সেই প্লান্ডারিং এর ইকোনমিক্সের যদি একটু বর্ণনা না দেই, যে বর্ণনাটা আমি দেব সেটা আমার নিজস্ব নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠিত একটা স্টেট অফ দি স্টেট ইকোনমি, স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি সিন্স 2009 to 2023 দেবপ্রিয় ভট্টাচার্য যেটা প্রণয়ন করেছিলেন, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে বলবো। আসলে লেক অফ ডেমোক্রেটিক গভর্নেন্স or accountability which originating from the fraudulent elections continuously 1, 2, 3 যেটা হয়েছে আর কি 14, 18 এবং 24-এ, তাতে করে আমরা ইনহেরিট করেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং, ক্রোনি ক্যাপিটালিজম এবং অলিগার্কিজম। এজ এ রেজাল্ট এন্ডলেস করাপশন। যাতে আমরা যদি ম্যানিফেস্টেশন করি এই করাপশনের, তাহলে ব্যাংকিং, লোনস, স্ক্যামস, ব্যাংক টেক ওভার যেটা আলাপ হয় আর কি, প্রায় ইলিসিট ফিনান্সিয়াল আউটফ্লোস, পলিটিক্যালি মোটিভেটেড যেগুলো আনভায়াবল প্রজেক্টস, যেগুলো মেগা প্রজেক্ট হিসেবে আমরা জানি, ইনফ্লেটেড প্রজেক্ট কস্ট এসকেলেশন, non-competitive tender process, poorly designed projects, nepotism in appointments for project management. It's a widely discussed term. Illegal land and assets acquisition, misappropriation of land acquisition funds, awarding overpriced contracts. বললে আরো অনেক বেশি বলা যায়, bribery, misallocation of public funds, tax exemption for the elites, যেটা খুবই আলোচিত, and distorted supply chain, extortion, commission sharing, corruption for political favor. সবচাইতে ডেঞ্জারাস যেটা হয়েছে আমি আজকে ফাইন্ড আউট করেছি, লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। এটা কি? আইন প্রণয়ন করা হয়েছে এই পার্লামেন্টে, ইনডেমনিটি দেয়া হবে, আপনারা জানেন সেটা,
কুইক রেন্টাল প্ল্যান, ক্যাপাসিটি চার্জ, আরও অনেক কিছু আছে। কিছু কিছু প্রজেক্টের জন্য আলাদা আইনই তৈরি করা হয়েছে। দিস ইজ কল্ড লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। আইন দিয়ে সেই করাপশনটাকে করার জন্য সমর্থন করা হয়েছে। এর যে ম্যাগনিটিউড অফ করাপশন আওয়ামী লীগের পিরিয়ডে বিটুইন 2009 to 2024, আসলে 4 পর্যন্ত কাউন্ট করা হয়নি, এখানে 23 পর্যন্ত হয়েছে। The illicit financial outflows averaged $16 billion per year. যে ট্যাক্স এক্সাম্পশন করা হয়েছে তাতে আমাদের এডুকেশন ফান্ড ডবল করা যেত এবং হেলথ ফান্ড ট্রিপল করা যেত। তারপরে লার্জ স্কেল পাবলিক প্রজেক্টস 70% পর্যন্ত প্রাইস এসকেলেট করা হয়েছে। গত 15 বছরে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে $24 বিলিয়ন পলিটিক্যালি এক্সটর্শন করা হয়েছে, যেটা রাজনৈতিক চাঁদাবাজি বললে সবাই বুঝবে, যার টাকার মূল্য 2,80,000 কোটি টাকা। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। ইটস নট মাই রিপোর্ট। তারপরে লেবার মাইগ্রেশনের মাধ্যমে, আদম ব্যবসার মাধ্যমে যেটা হয় আর কি, 13,40,000 কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আওয়ামী বিবেচনায় 73% লোককে সিলেকশন করা হয়েছে যারা আদৌ গরিব নয়। আর সার্বিক বিবেচনায় সবগুলো টোটাল করে বলা হয়েছে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেটা আমরা ক্ষেত্রমতো বলি 30 লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সাম্পশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না। আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। এখন আমার বন্ধু মানে এমপি নাহিদ সাহেব বললেন আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সনদে সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদে সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এটা কেন মিস ইন্টারপ্রিট করা হচ্ছে? যাদের প্ল্যান ছিল নির্বাচন হবে না, 5 বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে। আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমওইউ হয়েছে, এখনো সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে। যাই হোক, সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে উপস্থাপন করেছে মাননীয় স্পিকার, যেখানে
এই যে বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাত ছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা 100 দিনের প্রোগ্রামে নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে। তিনিই আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। Our Prime Minister is always well ahead of time. Thank you, Mr. Prime Minister, on behalf of the nation and on behalf of the House of the Nation. মাননীয় স্পিকার, আমি এখন স্মরণ করব আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের অর্থনীতিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে গিয়েছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পলিসি এবং রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন। স্মরণ করছি যাদের রক্ত ঘামে ত্যাগে এই রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে। স্মরণ করছি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচিকে ধারণ করেছিলেন এবং সেগুলো কন্টিনিউ করেছেন। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের কালো রাজপথ, যে সমস্ত আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। মানে স্পিকার, এক লাইনেই স্মরণ করা যেত, কিন্তু আমরা আলাদা আলাদা করে 71-এর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, 24-এর অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, যারা এই দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়েছেন, উৎসর্গ করেছেন তাদের জীবন, তাদেরকে স্মরণ করি। সেটা একভাবেই করতে পারত, কিন্তু শুধুমাত্র যারা এই দেশকে পরিবর্তনের জন্য, এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে শুধু তাদেরকে স্মরণ করেছি আলাদাভাবে। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী ভালো বলবেন। আমার তো বিভিন্ন রকমের সাবজেক্ট, কিন্তু বাজেট সম্পর্কে যেহেতু আলোচনা করতে উঠেছি, তো কিছু বিষয় তো বলতেই হয়। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলতেছিলাম, ইউ হ্যাভ চেঞ্জ দি ওল্ড গেম, ইউ এন্টার্ড ইনটু দি নিউ গেম, নিউ ইকোনমিক অর্ডার অ্যান্ড নিউ ইকোনমিক মডেলে আপনি গেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। পুরাতন ধ্যান ধারণার যে অর্থনীতি, যে বাজেট, সেই ধারণা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বেরিয়ে গিয়ে নতুন ধ্যান ধারণার বাজেট দিয়েছেন। ইটস এ বাজেট অফ নিউ ইকোনমিক অর্ডার ফর দি কান্ট্রি। এখানে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেভাবে আপনি দিয়েছেন, যারা সেই অর্থগুলো অর্থনীতিতে আবার সার্কুলেট করবে, সেইভাবে রিভলভিং ইকোনমি হিসেবে বাংলাদেশের দরিদ্রের অর্থনীতিটা পাল্টে যাবে। মাননীয় স্পিকার, ফরাসি অর্থনীতিবিদ ফেডরিক বাস্তিয়া, তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, প্রবন্ধ আছে, হোয়াট ইজ সিন অ্যান্ড হোয়াট ইজ নট সিন। এর মধ্যে ইনি বলছেন, প্রাথমিকভাবে বাজেটের যে সমস্ত প্রভাব, সেটা তো কালকে থেকেই দেখা যাবে বা 1 তারিখ থেকে দেখা যাবে, কিন্তু যেই জিনিসটা দৃশ্যমান তাৎক্ষণিক হবে না, সেটা হচ্ছে হোয়াট ইজ নট সিন। এইবারের বাজেটে ইনশাআল্লাহ যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, 6 মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। যেটা মানে অর্থমন্ত্রীকে আগেই আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি, যে দি ডিফিকাল্টি লাইস নট সো মাচ ইন দ্য ডেভেলপিং নিউ আইডিয়াস as in escaping from the old ones. You have escaped from the old ones. Thank you, Mr. Finance Minister. আমি তত্ত্বতে যাব না, কারণ অনেকেই এই সম্বন্ধে কথা বলেছেন। পৃথিবীর কখন 3000 খ্রিস্টপূর্বে রোমান সাম্রাজ্যে সিনেটে বাজেট দেওয়া হয়েছিল, এগুলো এখন প্রয়োজন নাই। যারা ইতিহাসের ছাত্র তারাই
চর্চা করতে পারে। আমি সরাসরি বিশ্বের প্রথম বাজেটের কথাটা বলতে পারি। উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন যেটা বিশ্বের প্রথম বাজেট পেশ করেছিলেন 1853 সালে। আর এটা শুধুমাত্র এরিথমেটিক্সের কোনো খেলা নয়। এই এক্সপেন্ডিচার দিস মাস্ট go through thousands of people to touch their heart. মানিটা আমি আজকে এখানে লোকেট করছি। আমার পেরিফেরিতে একেবারে টেকনাফের সীমান্তে একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলা, তাকে সেই বাজেটটা কি এফেক্টটা দিবে সেইটা যারা প্রণয়ন করতে পারবে তিনিই ভালো অর্থমন্ত্রী। আমরা সেটা করেছি। আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে কোনো রকমের ট্যাক্স বৃদ্ধি করা হবে না। সারা দেশের মানুষ বলছে সব বাজেট, হ্যাঁ বৃদ্ধি তো করা হবে না, অর্থমন্ত্রী বলছেন টু সাম এক্সটেন্ট কমানো হয়েছে। না এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্য তালিকা যেটা দেখা গিয়েছে মাননীয় স্পিকার, বাজেট প্রদানের আগে একবার বাড়তো টাকা দাম, বাজেট দেওয়ার পরে আর একবার বাড়তো। এবার আগেও বাড়ে নাই, পরেও বাড়ে নাই, মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। আর মাননীয় স্পিকার, এখন অনেকের উদ্ধৃতি দিয়ে বলা যায় উপমহাদেশের যখন প্রথম বাজেটটা দেয় 1860 সালে, তখনকার যে ধারণা, আজকের ধারণা তো সেটা থাকবে না। একজন অর্থনীতিবিদ, আমি নাম নিলে এখানে বিতর্ক হবে সেই জন্য নামটা নেব না, কিন্তু আমি তার থেকেই ধার করছি সেই জন্য নামটা না বললেও বলি। তিনি বলছিলেন, নো পাওয়ার অন আর্থ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। যেই পরিবর্তনের সময়টা এসেছে সেটা কেউ দূরে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময়টা এসে গেছে। আজকে বাংলাদেশের অর্থনীতিতেও সেই সময় এসেছে যেখানে আমাদের স্বনির্ভরতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। নিউ টাইম, উই হ্যাভ এন্টার্ড ইনটু এ নিউ এরা। আজকে আমি 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে এই সংসদে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই, একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো হলো এমন একটি ধারণা, যে ধারণার সময় এসে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করেছেন। আমাদের এই যাত্রাকে ইনশাআল্লাহ কেউই রুখে দিতে পারবে না। আমরা এখানে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ডেভিড লয়েড জর্জের ভাষায় পিপুলস বাজেট। এই পিপুলস বাজেট বলতে সামাজিক নিরাপত্তার জন্য ধনীদের উপরে কর আরোপ করা। কঠিন তো বলি নাই, তাহলে হইতে পারত। সামাজিক নিরাপত্তার বৃদ্ধির জন্য, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ধনীদের উপরে কর করা। ধনীদের উপরে কর বৃদ্ধি হবে, গরিবরা পাবে। আমরা এই বাজেটে দারিদ্র, শিক্ষা এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে একটা আপোষহীন যুদ্ধ করতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারে তাই সামাজিক নিরাপত্তা বলয়ের প্রস্তাবগুলো অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশ করা হয়েছে। আমি সেই বাজেট বক্তৃতা থেকে আমাদের যেটা প্ল্যানিং কমিশনে পাশ হয়েছিল ইসিএনএসিতে, সেখান থেকে শুধু 2-3টা বিষয় আমি উদ্ধৃত করেছি। এই এআইডিপি প্রণয়নে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 5টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম স্তর, সবচাইতে জরুরি যেটা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। বৈষম্যহীন, দ্বিতীয় স্তর, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রের সক্ষমতা অর্জন। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি।